গুড ডে এভরিওয়ান, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। হাউ আর ইউ? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং এর রিডিং 3 পার্ট সি। এই অংশে একটা কবিতা দেওয়া থাকে, বেসিক্যালি যে কবিতাটা সিলেবাসভুক্ত কোনো কবিতা না। এই জন্য এই কবিতাটা পড়ে রিয়েলাইজেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বাড়িয়ে তোমাকে লিখতে হবে। সো এই বিষয়টা অনেক কঠিন মনে হতে পারে, আসলে কঠিন নয়। তোমরা এক্সাম সেন্টারে এই অংশটা লেখা শুরু করার আগে প্রশ্নগুলো কয়েকবার ভালো করে পড়ে নাও। এরপরে কবিতাটা উইদাউট ট্রান্সলেশন 2-3 বার পড়ো। তারপরে যথাসাধ্য ট্রান্সলেট করার চেষ্টা করো। আর কবি এখানে কবিতা কি বিষয় নিয়ে কথা বলতেছে তার উপর থিঙ্ক করো, প্ল্যানিং করার পর কবিতাটা লেখা শুরু করো। তো আমি এই লেকচারের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব তোমরা কিভাবে খুব সুন্দর করে এই পার্টের প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারো। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি ক্র্যাবড এজ অ্যান্ড ইয়োর শেক্সপিয়ারের এই কবিতাটা নিয়ে আলোচনা করব। তো এই পার্টে ছোট যে সকল কবিতাগুলো আছে এই কবিতাগুলো বেশি এসে থাকে। তো আমি এই কবিতাটা লাইন বাই লাইন পড়বো আর অ্যানালাইসিস করব। তার আগে এই কবিতার থিমটা সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো এই কবিতাতে শেক্সপিয়ার দেখিয়েছে যে কন্ট্রাস্ট অফ ইয়োর অ্যান্ড ক্র্যাবড এজ। ক্র্যাবড এজ দ্বারা মূলত কবি এখানে বুঝেছে ওল্ড এজ, আর ইউথ দ্বারা তো বুঝতে পারতেছো যে এখানে কি বুঝিয়েছে। ওকে, তাহলে এখন আমরা পড়বো। আর এই কবিতাটা 3টা স্ট্যান্জায় লেখা হয়েছে। আচ্ছা, প্রথম স্ট্যান্জায় কি বলা হচ্ছে? ক্র্যাবড এজ অ্যান্ড ইউথ ক্যান নট লিভ টুগেদার। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছে যে ক্র্যাবড এজ অর্থাৎ ওল্ড এজ অ্যান্ড ইউথ এইটা দুইটা কখনো একসাথে থাকতে পারে না। কারণ ওল্ড এজ পিপুলদের মন মানসিকতা এক ধরনের আর যুবকদের মন মানসিকতা এক ধরনের। সো এই দুইটা কখনো এক হতে পারে না। তাই কবি এখানে বোঝাচ্ছে যে এই দুই স্টেজের মানুষ একই জায়গায় বাস করতে পারে না। তারপরে কি বলতেছে? ইউথ ইজ ফুল অফ প্লেজেন্ট, এজ ইজ ফুল অফ কেয়ার। অর্থাৎ যৌবনটা হলো আনন্দে পরিপূর্ণ আর ওল্ড এজ এটা হলো কেয়ার অর্থাৎ দায়িত্বে পরিপূর্ণ। এখানে আমরা যদি এভাবে ধরি, ইয়োরটাকে চাইল্ড ধরি আর ওল্ড এজটাকে প্যারেন্ট ধরি, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো। অর্থাৎ একটা শিশুর কতটা দায়িত্ব থাকে, তার শিশুর সব সময় আনন্দে পরিপূর্ণ থাকে, বাট পিতামাতা তাদের অনেক দায়িত্ব, অর্থাৎ সন্তানটাকে কিভাবে পালন করবে বা পরিবারের একটা ঝামেলা আছে, সবকিছু মিলে অনেক তাকে কেয়ার করতে হয়। তো এরপরের লাইনে দেখি আমরা, ইয়োর ইজ লাইক সামার মন, এজ ইজ উইন্টার ওয়েদার। অর্থাৎ কবি এখানে যৌবনটাকে সামার মন অর্থাৎ গ্রীষ্মের সকালের সাথে তুলনা করতেছে। তো আমরা জানি গ্রীষ্মের সকাল কেমন থাকে, মেঘমুক্ত আকাশ, পরিষ্কার আবহাওয়া, সব মিলে একটা চমৎকার পরিবেশ। আর ওল্ড এজটাকে কবি উইন্টার ওয়েদার অর্থাৎ শীতকালের আবহাওয়ার সাথে তুলনা করতেছে। শীতকালের আবহাওয়া কেমন থাকে? কুয়াশাময়, শীতকালের সকালটা থাকে অনেক ব্যথাদায়ক, অর্থাৎ অনেকের জন্য কষ্টদায়কও বলা যেতে পারে। ওকে, এরপরের দুই লাইন আমরা দেখি, ইউথ লাইক সামার ব্রেভ, এজ লাইক উইন্টার বেয়ার। অর্থাৎ এখানে কবি সিমিলি কম্পারিজনের মাধ্যমে ইউথটাকে তুলনা করতেছে গ্রীষ্মের সাহসের সাথে। গ্রীষ্মের সাহসটা কেমন? যে গ্রীষ্মের আবহাওয়াটা অনেক পরিষ্কার স্বচ্ছ থাকে, অর্থাৎ মনটা অনেক সুন্দর থাকে। আর কবি এখানে ওল্ড এজটাকে তুলনা করতেছে উইন্টার বেয়ার অর্থাৎ শীতের একটা অনাবৃত পরিবেশ। এইটাকে কবি এখানে বোঝাচ্ছে। তো প্রথম স্ট্যান্জাতে কবি সিমিলি কম্পারিজনের মাধ্যমে দুইটা স্টেজকে বর্ণনা করলো। তো ইউথ একটা স্টেজ আর আরেকটি স্টেজ হলো ওল্ড এজ। তো পরের স্ট্যান্জায় কবি কি বলছে দেখি আমরা এখন, ইউথ ইজ ফুল অফ স্পোর্ট, এজেস ব্রেথ ইজ শর্ট। তো কবি এই দুই লাইনে কি বলছে? ইউথ ইজ ফুল অফ স্পোর্ট অর্থাৎ যৌবনটা হাসি খুশি আনন্দে পরিপূর্ণ। অর্থাৎ স্পোর্ট এখানে কবি সিমিলি কম্পারিজনের মাধ্যমে স্পোর্টের সাথে ইয়োরটাকে তুলনা করতেছে, খেলাধুলা। অর্থাৎ আমরা যখন খেলাধুলা করি বা তোমরা যখন খেলাধুলা করো তখন মনটা কেমন থাকে? আনন্দে পরিপূর্ণ থাকে। বা আমরা যখন খেলা দেখি তখন আমাদের মনটা কিন্তু অনেকটা আনন্দে পরিপূর্ণ থাকে। সো এই ইউথটা সব সময় আনন্দময়। আর ওল্ড এজ দ্বারা কবি এখানে বোঝাচ্ছে যে এই লাইফটা বা এই সময়টা এতটা হাসি খুশি পরিপূর্ণ না, একটা সংক্ষিপ্ত সময়ের জন্য সীমাবদ্ধ এটা। তো পরের দুই লাইনে কবি কি বলতেছে? ইউথ ইজ nimble,
এজ ইজ ল্যাম্প, ইয়র্ট ইজ হট অ্যান্ড বোল্ড, এজ ইজ উইক অ্যান্ড কোল্ড। অর্থাৎ কবি এখানে বোঝাচ্ছে ইয়র্ট ইজ নিম্বল। নিম্বল মিন্স গতিশীল, গতিময়। অর্থাৎ জৈবনটা হলো গতিময়। জৈবনে যে কাজটাই করা যায় সেই কাজটাই কিন্তু অনেক সুন্দর হয়। এরপরে কবি কি বলতেছে, এজ ইজ লেম, অর্থাৎ ওল্ড এজটা ইয়র্টের মতো এত গতিশীল নয়, অর্থাৎ খোঁড়ায় খোঁড়ায় চলবে এরকম বোঝাচ্ছে। এরপরের লাইনে কবি বলতেছে ইয়র্ট ইজ হট অ্যান্ড বোল্ড, অর্থাৎ জৈবনটা খুব সাহসী একটা সময়। এই সময়ে মন যা চায় তাই করা কিন্তু সম্ভব হয়। বাট এজ ইজ উইক অ্যান্ড কোল্ড, ওল্ড এজে কিন্তু মন যেটা চাবে সেটা করা কোনো কমেই সম্ভব নয়। তো পরের লাইনে কবি কি বলতেছে, ইয়র্ট ইজ ওয়াইল্ড অ্যান্ড এজ ইজ ট্রেম, অর্থাৎ জৈবনটাকে কবি ওয়াইল্ড, বন্য, অর্থাৎ যেটা মন চাবে সেটাই করা এটা বোঝাচ্ছে। বাট ওল্ড এজটা একটা দায়িত্বময়, নম্র, ভদ্র এটা বোঝাচ্ছে। তো এরপর স্ট্যান্ডে আমরা পড়ি, এজ আই ডু অ্যাভোর দি, ইয়র্ট আই ডু অ্যাডহোর দি, অর্থাৎ ওল্ড এজকে কবি এখানে অ্যাডহোর করতেছে, পরিহার করতে চায় বা পরিহার করতেছে। আর ইয়র্টটাকে কবি কি করতেছে, অ্যাডোর করতেছে, ওরশিপ করতেছে, উপাসনা করতেছে। এরপরের লাইন, ও মাই লাভ ইজ ইয়র্ট, এজ আই ডু ড্রিফ দি, ও মাই লাভ ইজ ইয়র্ট, ও আমার ভালোবাসা, আমার ভালোবাসা জৈবনময়, এজ আই ডু ড্রিফ দি, অর্থাৎ এখানে ওল্ড এজটাকে কবি তুচ্ছ করতেছে, যে ওল্ড এজ এটা কোনো সময় না, এটা কোনো বয়সই না, এখানে কবি এটাকে ড্রিফি অর্থাৎ তুচ্ছ করতেছে। তার লাস্ট দুই লাইন দ্বারা কবি কি বোঝাচ্ছে, ও সুইট শেপার্ড হাই দি ফর মিথিং দাও স্টুয়ার্ড টু লং, অর্থাৎ কবি এখানে একটা মেষ পালককে আহ্বান করতেছে, যে অর্থাৎ সাদামাটা জীবন যাপনের জন্য, সাদামাটা জীবনটাই ভবিষ্যতের জন্য আনন্দদায়ক। অর্থাৎ কবি এখানে এই মেসেজটা দিচ্ছে, জৈবনে যে যত সাদামাটা জীবন যাপন করবে বার্ধক্যে সে তত আনন্দ উপভোগ করবে, অর্থাৎ তার বার্ধক্যের কষ্টটা তত কম। আর জৈবনে যে কিরিবিরি অর্থাৎ উল্টাপাল্টা জীবন যাপন করবে তার বার্ধক্যের কষ্টটা আরো বেশি বেড়ে যাবে। সো এই কবিতাতে শেক্সপিয়ার মূলত এই ইয়ুথ আর ওল্ড এজ, এই দুটা এজের পার্থক্যটাকে তুলে ধরছেন। তো এইখান থেকে এই পার্টের জন্য যে ধরনের প্রশ্ন হতে পারে আর প্রশ্নগুলোর কিভাবে অ্যান্সার করা উচিত এখন সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই পার্টে প্রশ্ন হতে পারে, রাইট এ শর্ট ক্রিটিক্যাল সামারি of the poem, explain the last stanza of the poem, discuss the generic form of the poem, write a note on the image and symbol of the poem। তো এই ধরনের প্রশ্ন এখান থেকে অর্থাৎ এই কবিতা থেকে আসতে পারে। তো প্রশ্নগুলোর অ্যান্সার আমরা কিভাবে করব বা কিভাবে করা উচিত, তো সর্বপ্রথমে যেটা করতে হবে যে প্রশ্নের অ্যান্সার অতিরিক্ত বড় করা দরকার নাই। প্রশ্নে যেটা চাচ্ছে অর্থাৎ কবিতাটা সুন্দরভাবে বারবার পড়ে নিয়ে কবিতার থিমটা বুঝে নিয়ে আমরা প্রশ্নগুলোর অ্যান্সার করব, তাহলে ভালো মার্ক পাওয়া যাবে। তো এই কবিতাতে কবি স্পেশালি যে সিম্বলগুলো ব্যবহার করছেন, সিমিলি, মেটাফোর এবং পার্সনিফিকেশন। ওকে, এখন আমরা এই কবিতার ক্রিটিক্যাল সামারি নিয়ে আলোচনা করব। তো ক্রিটিক্যাল সামারি আলোচনা করার সময় যে বিষয়টা তুলে ধরতে হবে অর্থাৎ এই কবিতাতে কি ধরনের লিটারি টার্ম অর্থাৎ কি ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে সেই ফিগার অফ স্পিচগুলো তুলতে হবে। তো এই কবিতার সামারি যখন আমরা বলবো ক্রিটিক্যাল সামারি, তখন আমরা দেখতে পাই শেক্সপিয়ার দুটো স্টেজের মধ্যে আলোচনা করতেছে, অর্থাৎ ক্রাফট এজ অ্যান্ড ইয়ুথ, অর্থাৎ ওল্ড এজ এবং জৈবন, এই দুইটা এজের মধ্যে আলোচনা করতেছে। তো কবিতার প্রথমেই কবি বলতেছে যে ক্রাফট এজ অ্যান্ড ইয়ুথ একসাথে কখনো বাস করতে পারে না, একসাথে কখনো থাকতে পারে না, একসাথে কখনো কল্পনা করা যেতে পারে না, কারণ এই দুইটা জিনিস সম্পূর্ণ একে অপরের থেকে আলাদা। তো ইয়ুথটাকে কবি তুলনা করছে সিমিলি কম্পারিজনের মাধ্যমে, কেয়ারলেস লাইফ, সামার মন, ব্রেভ, অর্থাৎ যে লাইফে কোনো ধরা বাঁধা কোনো নিয়ম থাকবে না, সব সময় আনন্দে পরিপূর্ণ থাকবে। আর অপরদিকে কবি ওল্ড এজকে তুলনা করতেছে যে একটা দায়িত্বপূর্ণ জীবন, একটা কবি এখানে উইন্টার ওয়েদারের সাথে এই ওল্ড এজটাকে তুলনা করতেছে। আবার কবি এখানে ওল্ড এজটাকে বলেছে উইক অ্যান্ড কোল্ড। আর লাস্ট স্ট্যান্জাতে কবি বলতেছে যে
কবি ইয়োরটাকে অ্যাকসেপ্ট করতেছে, বাট ওল্ড এজটাকে কবি অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। ইয়োরটার কবি উপাসনা করতে চায়, বাট ওল্ড এজটাকে কবি অ্যাকসেপ্ট করতে চায় না বা গ্রহণ করতে চায় না। আর লাস্ট দুই লাইনে কবি একটা সেপারেটের মাধ্যমে মেসেজ দিচ্ছে যে যৌবনে যারা সাদামাটা জীবন যাপন করবে, বার্ধক্যে তারা সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করতে পারবে। আর যৌবনে যারা সাদামাটা জীবন যাপন করবে না, বার্ধক্যে তাদের অনেক কষ্ট হবে, অর্থাৎ অনেক তাদের এই সকল যে রেফারেন্সগুলো দিল এগুলোর মধ্যে পড়ে যাবে। তো ক্রিটিক্যাল সামারি লেখার জন্য এখানে তুলতে হবে যে লিটারি টার্মগুলো অর্থাৎ সিম্বলগুলো। তো এখানে কবি সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন ব্যবহার করে। আশা করি কনসেপশন সবার ক্লিয়ার হয়েছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।